कैसी अभी आवाज নমস্কার, শুরু করছি আজকের জনমত। অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছে এবং এই নামকরণের মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা সরাসরিভাবে যারা জঙ্গিবাদকে, কারণ জঙ্গিদের একটা কমন ন্যারেটিভ থাকে, গজবায়ে হিন্দ, ভারতকে গজবায়ে হিন্দে রূপান্তরিত করা হবে, তাদের জন্যে আজকে শক্তি সেল প্রয়োগ হয়েছে। এবং এই যে অপারেশন বিমান বাহিনীর অপারেশন অবশ্যই তাদের কৃতিত্ব সর্বাধিক, কিন্তু যে প্রিসিশন অ্যাটাক হয়েছে তাতে ভারতবর্ষের বলতে হয়, স্যালুট করতে হয় ডিআরডিওকে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস। তাদের হাতে তৈরি একের পর এক যে ক্রুজ, স্টেলথ, বিভিন্ন মিসাইল, সেই মিসাইলের কামাল দেখিয়েছে। এমনকি শত্রুপক্ষের সীমানা অতিক্রম না করে, লাইন অফ কন্ট্রোল অতিক্রম না করে, সেই একদম লাইন অফ কন্ট্রোলের পাশ থেকে সেখানে যেভাবে একেবারে নিখুঁত টার্গেটে হিট করেছে, তাতে প্রায় 21টার মতো ক্যাম্প, 9টা জায়গায়। এই 9টা জায়গায় আপনাদেরকে জনমতে বিভিন্ন সময় আমি বলেছি যে একদিকে যেমন সেখানে এক্সক্যালেশন, যেটা বলা যায় যে সমান্তরালভাবে একটা এক্সক্যালেশন আর একটা ভার্টিক্যাল, উল্লম্বভাবে, এই দুটোভাবেই কিন্তু প্রথম দিন থেকে ইঙ্গিত ছিল। তার কারণ 22 তারিখ পেহেলগাঁওতে যে ঘটনা ঘটার পর সরাসরিভাবে ভারতবর্ষের পৌরুষকে চ্যালেঞ্জ করেছিল, তার যোগ্য জবাব হয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। পাকিস্তানের অবস্থা এখন থরহরিকম্প। একদিকে পাকিস্তান দেখুন কীরকম ইঁদুরের মতো পালাচ্ছে। অপারেশন সিঁদুর, পাকিস্তান ঢুকে গেছে গর্তে ইঁদুরের মতো। এই যে পরাক্রম ভারত দেখিয়েছে, এটা আধুনিক সমরাস বিজ্ঞানের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। নিখুঁতভাবে দেখলে দেখা যায় যে এই 23 থেকে 25 মিনিটের এই অপারেশন, 23 মিনিটের অপারেশন প্র্যাকটিক্যালি, তারপর হচ্ছে পজিশনিং নিয়ে ফিরে যাওয়া, এবং তারপর হকচকিত হয়ে পড়ে গোটা পাকিস্তান। রাতের বেলা পাকিস্তানের যিনি মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তিনি তখন ভয় তরহরিকম্প, তিনি বলছেন যে ভারত অ্যাটাক করে বসেছে। অথচ এই পাকিস্তান যখন বালাকোটের ঘটনা ঘটেছিল তখন বলেছিল, তখন খিল্লি উড়িয়েছিল, বলেছিল কোথায় সবুত, কই, কিচ্ছু হয়নি। আর এখন পাকিস্তান রাতেই বলে যে ভারত অত্যন্ত গর্হিত কাজ করেছে, তারা নিরীহ মানুষকে মেরেছে। নিরীহ মানুষকে মারার কোনো অভিপ্রায়, কোনো রকম কিচ্ছু নেই। তার কারণ শোনা যাচ্ছে হাফিজ সঈদের পরিবারের প্রায় 14 জন এই ঘটনায় নিহত হয়েছেন। এবং শুধু এলওসি পাক অধিকৃত কাশ্মীরে শুধু নয়, পাক অধিকৃত কাশ্মীরের বাইরে যদি আমরা দেখি, পাঞ্জাব, রাজস্থান, বাওয়ালকোট, যে জায়গাটা হচ্ছে হাফিজ সঈদের জন্ম যেখানে, এবং যেখান থেকে সে সন্ত্রাসী কার্যক্রম করেছে, যেখান থেকে আজমল কাসাবকে ট্রেনিং দিয়ে পাঠিয়েছিল, সেই জায়গাকে একদম পুরো সেই ক্যাম্প ধূলিসাৎ করে দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। এই গোটা অপারেশনের মুখ দুজন ভারতীয় নারী। এটা একটা ভারতের যে সামরিক ইতিহাসে এক গৌরবজনক দিন হিসাবে রয়েছে। রিটালিয়েট করবে কি পাকিস্তান? এই রিটালিয়েশনের কথা বলতে গিয়ে আমেরিকা থেকে স্পষ্ট বার্তা এসেছে। স্পষ্ট বার্তায় পাকিস্তানকে জানিয়েছে, দুঃস্বপ্নেও কোনো প্রত্যাঘাতের কথা ভাববেন না, তাহলে পাকিস্তান থাকবে কিনা মানচিত্রে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তাই প্রত্যাঘাতের প্রশ্ন এখানে পাকিস্তান ভেবে দেখবে কিনা, এটা হচ্ছে তাদের বিষয়। কিন্তু যদি ভারতের সামরিক স্থাপনার উপর আক্রমণ করে, তাহলে কিন্তু সমস্ত রকমভাবে প্রিপেয়ার্ডনেস আছে ভারত এই মুহূর্তে। যা সংবাদ পাওয়া যাচ্ছে, 48 ঘন্টা বা 72 ঘন্টার বিষয় নয়, গোটা বিষয় হচ্ছে এখন আগামী প্রত্যাঘাতের জন্য কি আদৌ পাকিস্তান প্রস্তুত, এই প্রশ্নগুলো রয়েছে। ধূলিসাৎ হয়ে গেছে লস্কর এবং জৈশের জঙ্গি ঘাঁটি। প্রত্যাঘাতের কথা ভুলেও ভেবে না, এটা আমেরিকার সতর্কবাণী। ভারতবর্ষকে বিভিন্ন দেশ, বিশেষভাবে ইসরায়েল, এই ঘটনায় সরাসরিভাবে বলেছে যে ভারতে তার নিজস্ব সীমানাকে সুরক্ষিত রাখা তার
মহান কর্তব্য এবং সেই দায়িত্ববোধে ভারতের পাশে প্রত্যক্ষভাবে থাকবে হচ্ছে ইসরায়েল। এবং আমরা দেখেছি রাশিয়ার বার্তা, বিভিন্ন দেশ হকচকিত রয়েছে একটু, যেটা টার্কি, তারা বলেছে যে সংযত থাকার কথাই সবাই বলেছে, এমনকি চীন তারাও সংযত থাকার কথা বলেছে। এই সমস্ত মিলিয়ে আজকের এই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। আগামী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। অপারেশন সিঁদুরের প্রত্যাঘাত করা কি আদৌ পাকিস্তানের পক্ষে সম্ভব হবে? তার কারণ যে পরাক্রম ভারত দেখিয়েছে এবং যেভাবে সমস্ত কিছু সাজানো রয়েছে তা আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরতে চাই। এবং এটাও বলতে চাই, এই অপারেশনসের পর ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল তারা টুইট করে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনীকে কুর্নিশ জানিয়েছে। সকলেই ভারতবর্ষের এই বৈচিত্র্যর মধ্যে একটা কোথাও একাত্মতা রয়েছে। তার কারণ সুমহান 10 থেকে 15,000 বছরের যে সুমহান সভ্যতা ভারত, আধুনিক ভারত বয়ে নিয়ে চলেছে, তাকে চ্যালেঞ্জ করেছে বারবার করে পাকিস্তান 1947-এর আগের থেকে এবং তারপর বিভিন্ন ধারাবাহিক ঘটনায়। আজকে আসিম মুনির নিশ্চয়ই আছে, হয়তো ভয়ে কম্পমান আসিম মুনিরের জ্বরই এসে গেছে। তার কারণ সেই দ্বিজাতি তত্ত্বের এই বীজটাকে সে উগড়ে দিয়েছিল 20 তারিখ, এবং তারপর থেকে পাকিস্তান যে একটা ভয়ঙ্কর রকমের ষড়যন্ত্র করছে তা বলার কোনো অপেক্ষা রাখেনি। এবার কিন্তু তারা ফাঁস হয়ে গেছে। জেইসের ঘাঁটি বা সমস্ত কিছু তারা মুখে স্বীকার করছে না, কিন্তু কোনো পাকিস্তানের বিভিন্ন ভিডিওগুলো এক্সান্ডেল বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু তারা বলছে যে হ্যাঁ এয়ার অ্যাটাক হয়েছে, এবং এমনই এয়ার ডিফেন্স সিস্টেম যা নাকি চায়না তাদের দিয়েছিল, সেই এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে গিয়ে ভারতের 23 মিনিটের এই জবাব, এটা কিন্তু একেবারেই প্রিসিশন। এই কারণেই শুধু জঙ্গিদের উপর এটা নিবদ্ধ ছিল, এবং যারা জঙ্গি ঘাঁটিগুলো একটা সামরিক স্থাপনার উপর আক্রমণ আনেনি, এতটাই নিখুঁত পরিকল্পনা তৈরি করেছে। এবং তার যা ল্যাটেরাল এবং ভার্টিক্যাল এক্সক্যালেশনস হয়েছে, ল্যাটেরাল বলতে আমি এখানে ডিফেন্স সিস্টেমের কথাই বলছি। তার কারণ হচ্ছে পাকিস্তান যদি প্রত্যাঘাত করার কথা ভাবে তাহলে এটা ভয়ঙ্কর পরিণাম তাদের জন্য যে অপেক্ষা করছে, সে সতর্কবার্তা কেউ দেয়নি। ভারত তো প্রস্তুতি আছে, তার কারণ যোগ্য জবাব দেবে। এবং পাকিস্তানি যে জঙ্গিবাদের একমাত্র দেশ যেখানে জঙ্গিবাদকে তৈরি করা হচ্ছে, এবং হামাস মডেলকে প্রথম দিন থেকে আমরা বলছি যে হামাস মডেল ব্যবহার হচ্ছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ যেখানে জনসাধারণ একত্র হয়ে রয়েছে সেখানে দাঁড়িয়েই হচ্ছে জঙ্গিবাদের প্রশিক্ষণ চলছে, যাতে পাকিস্তান গোটা দুনিয়ার কাছে কাঁদুনি গাইতে পারে যেই দেখুন মারা গেছে। আর ঠিক তাই হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে অনেকেই এই কথাটাই বলছে যে অসামরিক ব্যক্তি নিহত হয়েছে, এটা ভারতের দিক থেকে অত্যন্ত কাপুরুষিত নাকি কাজ হয়েছে। এই গোটা বিষয়কে কে কীভাবে দেখছেন? ভারতীয় জনতা পার্টি রয়েছেন, সামরিক বিশেষজ্ঞ রয়েছেন, জাতীয় কংগ্রেসের মুখপাত্র রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। প্রত্যেকের কাছ থেকে এক এক করে নেব। স্নেহায়ন সরকার রয়েছেন বিজেপি মুখপাত্র হিসাবে, রয়েছেন মিস্টার দাম, নীলাঞ্জন দাম, যিনি সামরিক বিশেষজ্ঞ, নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবে রয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, এআইসিসির সদস্য, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির, এবং তার সাথে রয়েছেন আমাদের সঙ্গে স্কাইপে রয়েছেন, এখনো পর্যন্ত আমরা পাইনি। আমি নীলাঞ্জন দামের কাছ থেকেই জিজ্ঞাসা করব, অপারেশন সিঁদুর এটা তো আজকে গোটা ভারতবাসী তথা বিশ্ববাসী এখন জেনে গেছে, ভিডিও ফুটেজগুলো এসেছে। এই যে অপারেশনসটাকে যে করলো, এই অপারেশন কেন ভারত শুধু নয় বিশ্বের একটা সামরিক ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে, এটা অনেকেই বলছেন। আপনি কি ভাবে দেখছেন এই অপারেশনকে? দেখুন, এই অপারেশন যেটা হয়েছে এটা কিন্তু প্রথমবার হলো যে মূল সীমানা থেকে প্রায় 100 কিলোমিটার ভেতরে গিয়ে, কারণ এর আগেও আমরা দুবার সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, কিন্তু এত দূরত্বে গিয়ে 100 কিলোমিটার ভেতরে গিয়ে কিন্তু এটা প্রথমবার। এবং সেই সঙ্গে গত বিশ্বযুদ্ধের পর থেকে এটা কিন্তু প্রথমবার হলো যে কোনো দুটো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আর একটা রাষ্ট্রের এগেনস্টে এত বড় পদক্ষেপ নিয়েছে, এবং এত বড় পদক্ষেপ নেওয়ার বুকের পাটা দেখিয়েছে। ওই যে যখন আমাদের পেহেলগাঁওয়ে যখন আক্রমণটা যখন ওরা করেছিল সেই ন্যাক্কারজনক ঘটনাটা, তখন যখন ওরা বলেছিল যাকে মোদিকে যাকে বাতানা, তো মোদিকে কিন্তু শুনে নিয়েছে। মোদি শুনে তার
শুনে তার রিটেলিয়েশনটাও করে দিয়েছে। এবং এই যে যুদ্ধটা যেটা আজকে যেটা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র যে অন গ্রাউন্ড বা বায়ুসেনার থ্রুতেই হয়েছে তা নয়, এটাতে কিন্তু একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ হয়েছে, যেটাতে কিন্তু আমরা একেবারে নাস্তানাবুদ করে দিয়েছি পাকিস্তানকে। প্রথম শুরুয়াত হলো এটার নামকরণ দিয়ে, যেটা আপনি অলরেডি বলেছেন, সিঁদুর। যে সিঁদুর ওরা যখন পেহেলগামে করছিল তখন ওখানে বলছিল যে সনাতন হিন্দুত্বের যত রকম নিশান আছে, হাতের ধাগা, মাথার বিন্দি, সিঁদুর, এগুলো মুছে ফেলতে, যাতে করে ওরা পরিচিত। সেই সিঁদুর নাম দিয়েই কিন্তু ওদের পাকিস্তানের মসজিদে, যেখানে সেই আতঙ্কবাদীরা যেখানে থাকতো, সেখানে সন্ত্রাসবাদীরা থাকতো, সেইখানে হামলা হয়েছে। সুতরাং সনাতনীদের সেই ছাপ কিন্তু ওদের গালে দিয়ে এসছে। এটা গেল 1 নাম্বার, সিঁদুর নামকরণ দিয়ে। দ্বিতীয়ত আপনারা দেখেছেন যেটা আপনি বললেন যে প্রেস কনফারেন্সে কিন্তু আমাদের লিড করেছে 2জন সেনা মহিলা অফিসার, একজন বায়ুসেনার, একজন স্থলসেনার 2জন মহিলা অফিসার। এটাও কিন্তু একটা অনেক বড় স্টেটমেন্ট, শুধুমাত্র পাকিস্তানের জন্য নয়, পুরো বিশ্ববাসীর জন্য একটা বড় স্টেটমেন্ট যে 2জন ভিন্ন ধর্ম, একজন সংখ্যালঘু, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ একজন, দ্বিতীয় সংখ্যালঘুর একজন কর্নেল এবং একজন হিন্দু সনাতনী, এই যে তাদেরকে প্রেজেন্ট করা হয়েছে। এবং পাকিস্তানের কাছে মহিলাদের চেহারা দেখাতে পারবে না, বোরখায় থাকবে, তাদের যে সেখানে কিন্তু ওদের দেখিয়ে দিয়েছে যে আমাদের যে আক্রমণ ভাগে কিন্তু পুরো ভাগে মহিলারা আছে, যে তোমরা যে ধর্মের নাম নিয়ে, যে তোমরা যে শাহাদাত নিয়ে তোমরা যে ভাবছো জান্নাত পাবে, কিন্তু তোমাদের মধ্যেই কিন্তু লেখা আছে যদি মহিলার হাতে মৃত্যু হয় তাহলে কিন্তু দোজখের আগুনে জ্বলে মরবে। আর সেটাই কিন্তু বর্তমান সরকার, বর্তমান সেনাবাহিনী কিন্তু ওদেরকে করে দেখিয়েছে। এইটা কিন্তু একটা বড় মনস্তাত্ত্বিক যুদ্ধের জয়, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। এবং এই মুহূর্তে আপনি যেটা বলছিলেন যে ওদের আসিফ মুনির নিয়ে আমি আপনার সাথেও আগে বলেছিলাম যে আসিফ মুনির কিন্তু মোস্ট হেডেড পারসন ইন পাকিস্তান আর্মি এই মুহূর্তে। যখন এর আগে ওই আমি আগেও বলেছিলাম পুলওয়ামা অ্যাটাকটা ওনার মাস্টার মাইন্ড ছিলেন, তার জন্য ওনাকে আইএসআই চিফ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং এখন পর্যন্ত আজকের দিনে যা ডেভেলপমেন্ট হয়েছে ইন লাস্ট 12 আওয়ার্স, তাতে কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর মধ্যেই 2টো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ যারা আসিফ মুনিরকে সাপোর্ট করছে, একটা ভাগ যারা করছে না। ফলে পাকিস্তান সেনাবাহিনীর মনোবলও কিন্তু তলানিতে ঠেকে গেছে। তো এই মুহূর্তে ভারত প্রচন্ডভাবে আপার হ্যান্ড নিয়ে আছে। শুধুমাত্র আমাদের একটা যদি প্রত্যাঘাত করে আপার হ্যান্ডের মাধ্যমে সেখানে কি সিস্টেম ভারত, আমি সেখানেই বলছি, যদি প্রত্যাঘাত করে আমি আমাদের জেনারেল বিপিন রাওয়াত সাহেব উনি একটা কথা বলে গেছিলেন যে ভারতকে এই মুহূর্তে, ভারতের সেনাবাহিনীকে, নৌবাহিনীকে বা বায়ুসেনাকে এই মুহূর্তে 3টে ফ্রন্টে লড়তে হচ্ছে। 3টে নয়, রাদার 2.5, দুটো ফ্রন্ট উনি বলেছেন, ইস্টার্ন ফ্রন্ট, ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যান্ড 0.5 যেটা হলো ভারতের মধ্যে থেকে। আপনি যেটা বললেন যে যদি প্রত্যাঘাত, ওরা যদি সরাসরি প্রত্যাঘাত করে সেটা সামলে নেবে ভারতীয় সেনাবাহিনী, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। কারণ ওরা অলরেডি আজকে ভোরবেলাও ট্রাই করেছিল এবং যেটা আমরা আটকে দিচ্ছি। কিন্তু আমার চিন্তা দেশের অভ্যন্তরে যারা আছে, যারা দেশের ভেতরে থেকে, দেশের ভেতরে খেয়ে যারা দেশকে খোকলা করার চেষ্টা করছে, যে 0.5 তাদেরকে নিয়ে, যে তাদের সাহায্যে নিয়ে। কারণ যে পেহেলগাঁও যেটা হয়েছে ওটা তো এমনি হয়নি, ওটাও কিন্তু ভারতীয়দের মধ্যে যারা বাই বার্থ যারা ভারতীয়, তারা কিন্তু সাহায্য করেছে বলেই হয়েছে। সেই জিনিসটা যেন না হয়, সেটা কিন্তু শুধুমাত্র আর্মির কাজ নয়, শুধুমাত্র সিকিউরিটি এজেন্সির কাজ নয়, প্রত্যেকটা ভারতবাসীর কাজ। যে আশেপাশে নজর রাখুন, যদি দেখেন যে কোথাও কিছু হচ্ছে, কোনো আপনার প্রতিবেশী, পাশে দোকানদার, অটোওয়ালা, যে কেউ কোনো রকম ভারত বিদ্বেষী কিছু করছে, সরাসরি সেটাকে আপনারা হাইলাইট করুন। এটা কিন্তু আমি বলবো আপনাদের চ্যানেলের থ্রুতে। নিশ্চয়ই এটা ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত কারণ হচ্ছে একটা সভ্যতার যে পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই, এই লড়াইকে সরাসরি বারবার করে চ্যালেঞ্জ করেছে পাকিস্তান থেকে মদতপুষ্ট জঙ্গিরা। বিভিন্ন ক্ষেত্রে হুমকি, এবং হুমকির সাথে সাথে হচ্ছে জঙ্গিবাদকে যেভাবে আর কি আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল ভারতকে, তার একটা সমূহ জবাব তারা পেয়েছে। আজকে দেখছিলাম প্রেস কনফারেন্স, যেখানে বিক্রম মিস্ত্রি থেকে শুরু করে যেখানে বললেন যে সেনাবাহিনীর একজন কর্নেল মহিলা, যেখানে মিসেস কুরেশি, এবং সেখানে আরও একজন ছিলেন মিসেস সিং, তারা কিন্তু এই বার্তাটা দিয়ে দিয়েছেন, যে বার্তাটার কথা নীলাঞ্জন দাম বললেন। অর্থাৎ খুব পরিষ্কার বার্তা এই ক্ষেত্রে। অপারেশন সিঁদুরের মধ্যে সিঁদুরের মাহাত্ম্য কি? সনাতন হিন্দু নারীর কাছে এটা অত্যন্ত পবিত্র এবং মাঙ্গলিক।
সেখানে তাদের সামনে, শিশুর সামনে যেভাবে জঙ্গি সন্ত্রাসীরা খুন করেছে, ভারতের পৌরুষকে অপমান করেছে, তার যোগ্য জবাবের জন্য রয়েছে। অনেকেই বলছেন এটা একটা ট্রেলার ছিল, অনেক মানে বলতে আমি একজন প্রাক্তন সেনাকর্তা বলছে ইটস অনলি এ ট্রেলার, অনেক কিছু বাকি আছে। সেই বাকি থাকার যে সম্ভাবনার কথা বলছে, সেই জায়গাটাকে দাঁড়িয়ে একটা কথা শুধু আমার বারবার করে মনে আসে যে আমরা দেখি প্রায়শই বিভিন্ন জায়গায় নানা রকম কথা শুনি, গজওয়ায়ে হিন্দ, স্নেহন সরকার। না দেখুন, এই টার্মটা গজওয়ায়ে হিন্দ হচ্ছে কি পোস্ট 1947 এই টার্মটা পাকিস্তান বা তার ভূখণ্ডে যে মৌলবাদী শক্তিরা আছে তাদের দ্বারা উৎপন্ন। কিন্তু তাদেরকে একটু বুঝতে হবে যে ভারতবর্ষের না সরকারটা পাল্টে গেছে এবং ভারতবর্ষের মুডটা পাল্টে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে এই টার্মটা থেকে একটু সরে আসা ভালো, কারণ ফালতু গজওয়ায়ে হিন্দ করতে গিয়ে কখন যে ভাগবায়ে পাক হয়ে যাবে সেটা কিন্তু তারা বুঝতে পারবে না। কি বললেন? গজওয়ায়ে হিন্দ করতে গিয়ে কখন যে ভাগবায়ে পাক হয়ে যাবে সেটা কিন্তু ওরা বুঝতে পারবে না। আপনি বলছেন যে সেখানে ভগবা ঝান্ডা মানে ইয়ে হবে, এটা তো মানে বিরাট কথা বলে ফেলছেন। আসিফ মুনির বলেছিল যে কাশ্মীর হচ্ছে জাগুলার ভেন, ইন্ডিয়া জাগুলার ভেন, তার উপর আমরা অ্যাটাক করব। পাকিস্তানের জাগুলার ভেন হিসাবে জানা হয় যে ভাওয়ালপুর, সেখানে এই মানে এই জৈশ ই মোহাম্মদ, তারপর লাস্কর তাইবার, এদের সবার হেডকোয়ার্টার্স। ভারতবর্ষ যদি সেই অবধি পৌঁছাতে পারে তাহলে ভারতবর্ষের রিচটা কত দূর অবধি সেটা তো আজকে নিশ্চয়ই পাকিস্তান তার প্রমাণটা পেয়ে গেছে। তাই জন্য বলছি না যে এই যে মানে কি যেন গজওয়ায়ে হিন্দ ফিন্দ এইসব ছেড়ে মানে যেটুকুনি ভূখণ্ড পড়ে আছে সেইটুকুনি রক্ষা করার কথা চিন্তা করলে পাকিস্তানের পক্ষে ভালো না। কারণ ভারতবর্ষের সাথে তো পরবর্তী সময় লড়াই করবে। আগে নিজেদের দেশের মধ্যে যা চলছে, ওদিকে একদিকে বালুচিস্তান, একদিকে খাইবার পাখতুন, সেগুলো সামলাক। এই ফালতু এই অ্যাডভেঞ্চার করতে গিয়ে এই যে কালকে রাত্রিবেলা যেগুলো সহ্য করতে হয়েছে, তো এরপরে যদি মানে এখন এরপরেও যদি আরও রিটালিয়েট করার কথা যেটা মানে বলছে, আদৌ করবে কিনা আমি জানি না। মানে বিদেশি শক্তিরা মানে বিদেশি শক্তি বাদ দিন, তারা সমর্থন করুক, তারা সমর্থন না করুক, পাকিস্তানের পক্ষে আবার আরেকটা মানে এরকম অ্যাডভেঞ্চারের পক্ষে ঝাঁপানো আমার মনে হয় খুব রিস্কি হয়ে যাবে। তার থেকে বরং যেরকম আছে সেরকম থাকুক, শান্তিতে থাকুক। কারণ বারবার করে এই ধাক্কাটা কিন্তু খেতে খেতে মানে দেশটার হয়তো মানচিত্র থেকে অস্তিত্বই যদি মুছে যায় তখন মানে তাদেরও খারাপ লাগবে। তার থেকে যে শান্তিতে থাকলে ভালো লাগে না। মানে আমরা তো বলছি, আমরা তো সবসময় শান্তির পক্ষে। মানে কালকেও যে অ্যাটাকগুলো হয়েছে আমরা খুব স্পেসিফিক্যালি, খুব প্রিসাইসলি কিন্তু শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতে, মানে সিভিলিয়ান অ্যাটাক ভারতবর্ষ কোনোদিনই সমর্থন করেনি। এমনকি আমরা মিলিটারি কোনো এস্টাবলিশমেন্টের ওপর অ্যাটাক করিনি। আমরা কিন্তু এখনও পাকিস্তান স্টেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি, আমরা শুধু টেরোরিস্টদের বিরুদ্ধে ঘোষণা করেছি। তাই সেই জায়গাটা যেন পাকিস্তান না আসে যে তারা শিল্ড করতে থাকে টেরোরিস্টদের, যেখানে ভারতকে বাধ্য হয়ে পাকিস্তান স্টেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে, সেই জায়গাটা যেন। আমি একটু আশুতোষের কাছে যাব আজকে। এটা একটা ভারতবর্ষী হিসাবে নিঃসন্দেহে একটা, কারণ হচ্ছে পাকিস্তান একটা রোগ স্টেটে পরিণত হয়েছে। এটা দীর্ঘদিন ধরেই এটা একটা রয়েছে। এই ধরনের একটা রোগ স্টেটের সাথে যাদের কাছে গণতন্ত্রের কোনো মাহাত্ম্য নেই এবং যারা একটা মানে সামরিকীকরণ করেছে, সেই সামরিকীকরণের মধ্যে এমন হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে থেকে নিয়ে তাদেরকে ব্রেন ওয়াশ করে এমন দুর্ধর্ষ জঙ্গি তৈরি করেছে, যেটা ভারতবর্ষের কাছে খুব একটা ভয়ঙ্কর পীড়াদায়ক। মানে 47-এর পর থেকে এই পীড়া সহ্য করতে করতে এক চরম সীমায় এখন গিয়ে উপস্থিত হয়েছে। এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে হচ্ছে মানুষ একটু শান্তিতে কোথাও ঘুরতে যাবে, কোথায় যাবে, একেবারে বলে না লাইফ একদম হেল করে দেওয়া। আজকে যখন রাত 3টের সময় যখন এই ঘটনা একেবারে জঙ্গিদের লাইফ হেল করে দিচ্ছে, তখন একজন ভারতবাসী হিসেবে এবং কংগ্রেসের একজন সর্বভারতীয় নেতা হিসাবে তোমার অভিজ্ঞতা এবং হচ্ছে কি মুহূর্তটা এটা জানতে পারার পর কি ফিল করছিলে? দেখুন, আমরা সেই দল করি যে দলে ইন্দিরা গান্ধী ছিলেন এবং একটা পাকিস্তানের পার্ট মুছে দেওয়া হয়েছিল মানচিত্র থেকে, এখন আর খুঁজে পাওয়া যায় না, কেউ চেনে না ওটাকে এখন পাকিস্তান হিসেবে। ঠিক সেইভাবে আমরা ভারতবাসী হিসেবে অত্যন্ত গর্ববোধ করি এবং রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গেজি, আজকে আমাদের এমার্জেন্সি সিডব্লিউসি ছিল কেন কালকে অল পার্টি মিটিং আছে, এবং আমরা দেশের সরকারের সাথে সেই দিন থেকে আমরা বলেছি যে আমরা আছি, শুধু আছি নয়, আমরা বলেছি ডিসাইসিভ অ্যাকশনের কথা। এবং আমরা মনে করি যে আজকে যে অপারেশন সিন্দুর হয়েছে সেটা আমরা কনগ্র্যাচুলেশন করেছি আর্মিকে, এবং আর্মির সাথে আমরা রয়েছি, তারা ফ্রি হ্যান্ড পেয়েছে সরকারের থেকে। এবং আমরা মনে করি যারা ওখানে বসে টেরোরিজমের ডিম পাড়ছেন এবং সেই ডিম থেকে টেরোরিজম যারা করবেন তারা বেরোচ্ছেন, তাদের নির্মূল করে দেওয়াটাই ঠিক। নির্মূল মানে একদম একদম সাফ করে দেওয়াটাই, একদম ক্লিনজিং এবং স্যানিটাইজেশন,
তার কারণ হচ্ছে যেখানে কারণ ইতিমধ্যে পাকিস্তান কিন্তু তার সেনাবাহিনীকে আমি- ফ্রি হ্যান্ড দিয়েছে। না, আমি বলি- আজকে তারাও ফ্রি হ্যান্ড দিয়েছে। আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে আমরা তো এডিজিপিআই থেকে প্রথম আমরা জানতে পারি এবং পিআইবি থেকে জানতে পারি, কারণ অপারেশনটা খুব স্ট্র্যাটেজিক এবং খুব প্ল্যান্ড এবং খুব ফাইনলি এক্সিকিউটেড। তার কারণ হচ্ছে যে প্রফেশনালিজম ইন্ডিয়ান আর্মির কাছে আছে, ওই চায়নার ফোন দেখবেন দু মাসও চলে না, খারাপ হয়ে যায়, ওদের অবস্থাই তাই। ওই F-16গুলো নিয়ে এসেছিলো কোথা থেকে, সেগুলো অর্ধেক চলে না, কোনটা আবার রাস্তায় গিয়ে আটকে যাবে, এয়ারে পড়ে ভেঙে যাবে, এগুলো তাদের ব্যাপার। এবং ব্যাপার হচ্ছে দেখুন, আমার সব থেকে স্ট্রাইকিং যদি বলেন আজকের দিনে প্রেস কনফারেন্স, একদিকে একজন দায়িত্ববান দেশের মেয়ে, তিনি হচ্ছেন কর্নেল কুরেশি, সোফিয়া কুরেশি, যিনি সিগন্যাল রেজিমেন্টের। আর একদিকে রয়েছে আমাদের আর একজন যিনি উইং কমান্ডার ভূমিকা সিং। এই যে প্রেস কনফারেন্স এবং মাঝখানে মিস্ত্রি সাহেব, যে প্রেস বার্তার মাধ্যমে গোটা ভারতবর্ষ দেখল ইউনিফাইড স্ট্যান্ড, এবং গোটা ভারতবর্ষের 140 কোটি লোক আজকের দিনে এক, কেউ বলতে পারবে না পাকিস্তান। আপনারা জানেন যে আজকে ঠিক দুপুরের পর থেকে যে ফলস প্রোপাগ্যান্ডা, যেটা পাকিস্তান সর্বত্র করে থাকে, দেখবেন যে ফলস প্রোপাগ্যান্ডা, কখনো সাইবারের ভেতর থেকে, কখনো ভুল বার্তা পাঠানো বিভিন্ন রাষ্ট্রকে, যারা P5 তাদেরকে ভুল বার্তা পাঠানো, এবং যে একটা সিচুয়েশান তৈরি করা, হাইড অ্যান্ড সিক সিচুয়েশান। তার কারণ পাকিস্তান মানে বেনাকাব, সবাই জানে পাকিস্তান কি, এবং পাকিস্তান যে চাষ করে টেররিজমের, এটা খুব পরিষ্কার হয়ে গেছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে 26 জন যে হত্যা করেছে, নৃশংস খুন যাকে বলে, কোল্ড ব্লাডেড মার্ডার, হেডশট করে মাথায় গুলি করা, এবং আমাদের ঝন্টু আলী শেখ, তাকেও পর্যন্ত এক প্রকার সে লাইন অফ ডিউটিতে সে শহীদ হয়েছে, আমাদের নদিয়ার ছেলে, বাংলার ছেলে। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি এয়ারপোর্টে ছিলেন, আমরা ছিলাম সেই রাতে, আমরা দেখেছি সেই আর্মির যে সেন্স অফ প্রাইড, সেটা আমরা ফিল করি এবং আমরা মনে করি। এবং আমার আসতেও লেট হয়েছে, তার কারণ আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের ব্লকে আজকে কংগ্রেস পার্টি সমস্ত ব্লকে যেখানে যেখানে সেনা আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও আমার বিধানভবনে আজকে প্রোগ্রাম হয়েছে, শাহপুরে আর্মি ক্যাম্পে প্রোগ্রাম হয়েছে, এবং শুভঙ্কর সরকার সকালেই বলেছেন এবং রাহুল গান্ধীও বলেছেন, আমরা মনে করি আজকের দিনে কোনো রাজনীতির প্রশ্ন আসে না, দেশের প্রশ্নে রাজনৈতিক ঐক্য দরকার। উই স্ট্যান্ড উইথ দি আর্মি, উই আর প্রাউড ইন্ডিয়ান্স, এইটাই আমি বলবো। খুব গুরুত্বপূর্ণ এটা একটা মেসেজ। আমি নীলাঞ্জন ধামের কাছে আসবো। মানে আমি একটু আপনার কাছে আসছি, যেখানে আপনি বারবার বিভিন্ন রকম, আজকে শুধু যদি এটাই ফোকাস রাখি, তাহলে আমরা কি বুঝবো যে পাকিস্তান তার আর্মিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এবং গতকালও যে বিভিন্ন রকম টুইটগুলোতে দেখা যাচ্ছিল যে ভারত যে বিভিন্ন এই যে করছে, এই যে সাইরেন মক ড্রিল, সেটাকে নিয়ে মকারি হচ্ছিল, মানে এই যে শত্রুকে একরকমভাবে বিভ্রান্ত করা, মানে যেটাকে বলা যায় যুদ্ধের ক্ষেত্রে ডিসিট করা, অর্থাৎ ধোঁকা দেওয়া, ফাঁকি দেওয়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে সেটা করে, এবং এটা একটা খুব বিচক্ষণ পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে, পাকিস্তান কি কোনোভাবে রিটালিয়েট করার জায়গায় আদৌ আছে বলে আপনি মনে করেন? বলুন। হ্যালো, হ্যাঁ, আপনি কি আমার? হ্যাঁ, আপনাকে আমি প্রথম আপনাকে এই মঞ্চে বলবো, সেটা হচ্ছে রাত্রি 1:30টার থেকে যে যুদ্ধটা ছিল সেটা আর্মির যুদ্ধ ছিল, কিন্তু সকালবেলা 8টার পরের থেকে যে যুদ্ধটা হয়েছে সেটা ভারতবাসীকে একত্রিত করার যুদ্ধ হয়েছে। এই যে মক ড্রিলের কথা বলছেন, আমি মক ড্রিলে নিজেই ব্যক্তিগতভাবে দেখতে গেছিলাম কিভাবে সেটার হবে। তো সেখানে গিয়ে যেটা দেখলাম, মানুষের মধ্যে যে উচ্ছ্বাসটা, ঢোকার আগে, সেখানে যাওয়ার আগে, ময়দানে যাওয়ার আগে যে মানুষের উচ্ছ্বাসটা, সেই উচ্ছ্বাসটা ভয়ঙ্কর উচ্ছ্বাস। অর্থাৎ একই দিনে একদিকে যেরকম আর্মি ঘটনাটা ঘটালো, অপর দিকে সাধারণ যারা রাজনীতি করে না, যারা কোনোভাবেই কোনো কিছু করেন না, সেই সব মানুষও যে একত্রিত হয়ে সেইটাকে এক প্রকার উৎসব পালনের মতো করে করা হয়েছে। কিন্তু আপনি যদি সেই দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে আজকেরটা হলো শুরু। আমি বারবার করে এটা বলছি, এর আগেও বলেছি, আজকেরটা শুরু হলো। দেখুন,
দুটো জিনিস, ভারতবর্ষের টার্গেট ছিল এই মানে আজকের জঙ্গিদের কি মারা। শুরু কি ওই যেটা স্নেহান বলছে ভগবায়ে পাক, কেন এরা এতদিন না, না। বলেছে হচ্ছে গাজবায়ে হিন্দ। না না না, আমি ওই কথা বলছি না। পাকিস্তান যে এতদিন এই উগ্রপন্থীদের পৃষ্ঠপোষক ছিল, সেই পৃষ্ঠপোষকটা কিন্তু এই জৈশের লোকজন মারা যাওয়াতে, কয়েকজন এখানে মারা যাওয়াতে এটা প্রমাণ হলো যে তারা, একজন উগ্রপন্থী বলছে আমাকে বাঁচিয়ে রেখে কি লাভ, একজন মানে বিশ্ববিখ্যাত উগ্রপন্থী বলছে আমার বেঁচে থেকে কি লাভ। সুতরাং সেই জায়গার থেকে আলোচনাটা শুরু হয়, অর্থাৎ ওই যে উগ্রপন্থার প্রতিও মানুষের মানে যে উগ্রপন্থীদের যে ধিক্কার, সেখান থেকে শুরু হয়েছে আজকের এই জার্নি। এবং পরপর পরপর ঘটনাগুলো হয়েছে। এখন পর্যন্ত পাকিস্তানের আর্মি রিটেলিয়েট করবে তো পরের প্রশ্ন। ওরা বিভিন্ন, দেখুন প্রথম সংখ্যাটা কি দিয়েছে, আর্মি প্রথম সংখ্যাটা দিয়েছে 8 জন, তারপরে বলেছে 26 জন। আমাদের এখানে যেই কয়জন মারা গেছে সেই সংখ্যাটা কিন্তু 26, ওরা 26টাকে পার করতে পারছে না। বাস্তবতাটা বুঝুন, সাইকোলজিক্যাল যে থ্রেটটা, পাকিস্তান আর্মির যে প্রেস ডিক্লারেশন বলেছে 26 জন মারা গেছে, ওরা বলেছে তো সেই মিথ্যে কথা বললো, মারা গেছে অনেক বেশি, কিন্তু 26 জনটা দিয়ে শুরু করেছে। এখান থেকে কিন্তু ওদের বিকেলবেলা এই পাকিস্তান আর্মির আজকে শুধু দাফন কর্মে উপস্থিত ছিল, সেই ভিডিও পাকিস্তানের সমস্ত মিডিয়াতে এসছে, আন্তর্জাতিক মিডিয়াতেও সেই একই ঘটনা এসছে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর যে সেনাপ্রধান, তাকে সরানোর প্রশ্ন আসছে। ক্ষোভটা সেখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে পাকিস্তান আর্মিতে মানে উগ্রপন্থার পৃষ্ঠপোষকতা, সাধারণ মানুষকে শোষণ করে পাকিস্তানের যারা নাগরিক আছে, আমি এখনো মনে করি না যে তারা স্বাভাবিকভাবে বিষাক্ত, কিন্তু পাকিস্তান আর্মি তাদের বিষাক্ত করে তুলেছে, সেই আর্মিকে পরিষ্কার করতে হবে। এই লড়াইটা কিন্তু সেখানকার জন্য শুরু হলো, এই কথাটাকে ভুললে চলবে না। সুতরাং আজকেরটা শুধু ভারতবাসী যেরকম অপারেশন সিঁদুর হওয়ার পরে যে প্রেস কনফারেন্স করেছে, সেখানে যেরকম একজন শিখ এবং একজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে দিয়ে প্রেস কনফারেন্স, এবং তারা দুজনেই নারী, এটা যেরকম বিশ্বকে একটা বার্তা দিয়েছে। দ্বিতীয় যেটা করেছে সেটা হচ্ছে শুধু যেখানে উগ্রপন্থী তৈরি হয় সেই কারখানাগুলোকে ধ্বংস করেছে। আবার ঠিক একইভাবে কিন্তু তার বার্তাটা এভাবেও গেছে যে আমাদের জনগণের বিরুদ্ধে কোনো লড়াই নেই, আমাদের লড়াইটা হচ্ছে, আমি আপনাকে বারবার করে বলছি যে জিএইচকিউ পাকিস্তানের আর্মির হেডকোয়ার্টার। এটা বুঝিয়ে দেওয়া হলো যে যদি ওই জৈশের ওই কারখানাকে যদি আমরা টার্গেট করতে পারি, তাহলে তোমার জিএইচকিউকেও আমরা টার্গেট করতে পারি। সুতরাং আসিম মুনিরকে সরাও, না হলে পরে হবে না। এখান থেকে শুরু হলো আজকের জার্নিটা, আমি এই জায়গাটাকে এইভাবে দেখছি। আমি নীলাঞ্জন বাবু আপনার কাছে এই জায়গায় মানে একটা আসতে চাই যে ভারতের যে সামরিক প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি পর্যায়ক্রমিকভাবে একটা উন্নয়ন, একটা হচ্ছে রাফালে নিয়ে মানে একটা করছে, এবং যেভাবে আজকের এই যুদ্ধটা, মানে এটাকে যুদ্ধ ঠিক বলা না গেলেও এই টার্মসটা চলে আসছে, তার কারণ আজকের আধুনিক যুদ্ধের যে রূপটা কিন্তু একটা দেখা গেল, সেটা হচ্ছে প্রিসিশন অ্যাটাক, এবং যে ক্ষেত্রে ড্রোন একটা গুরুত্বপূর্ণ, কামাকোজি ড্রোন যেটাকে বলা হচ্ছে একেবারে আত্মঘাতী একটা হামলার মতো আর কি, গিয়েছে ড্রোনগুলো আছড়ে পড়ছে একদম নির্দিষ্ট লক্ষ্যে। এই সামরিক আধুনিকীকরণ এবং 3টে বাহিনী, আমরা তো বিমান বাহিনীর কথা বলছি, কিন্তু 3টে বাহিনী মানে আইএনএস বিক্রান্তকে সেখানে পজিশনিং করা ছিল আরব সাগরে, এবং বঙ্গোপসাগরে পজিশনিং করা আছে, সেখানে আইএনএস আরিয়ান্তকে করা আছে। এরকম একটা জায়গায় 3টে বাহিনীর অ্যাসর্টেড একটা আক্রমণ দেখা গেল, এবং খুব প্রিসিশন এবং অতি দ্রুত, যা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করেছে, যেটাকে অনেকেই বলে যে চাইনিজ সহযোগিতায় এয়ার ডিফেন্স তৈরি হয়েছিল। কি ইঙ্গিত দিচ্ছে? হ্যাঁ, আপনি 3টে সেনাবাহিনীরই একযোগে নাম নিলেন, আমি তার সঙ্গে আরেকটু অ্যাড করতে চাই যে ডিফেন্স ইন্টেলিজেন্স, তারাও কিন্তু খুব সূক্ষ্মভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত ইন্টেলিজেন্সগুলো গ্যাদার করে আর্মির হাতে বা ডিফেন্সের হাতে হ্যান্ডওভার করেছিল বলে আক্রমণটা ঘটেছে। এবার আমি কামিং টু ইয়োর পয়েন্ট, আপনি যেটা বলতে চাইছেন যে কীভাবে টেকনোলজিক্যালি, তো আপনি যে জিনিসগুলোর নামগুলো নিলেন সেগুলো অলরেডি টেস্টেড অ্যান্ড সেগুলো কিন্তু অ্যান্ড দে আর সাকসিড, সেটা আজকের ঘটনায় ঘটেছে। এর সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যেটা মানে ফিউচারে হচ্ছে, যেটা হলো রাফায়েল মেরিন, যে রাফায়েলের যে ভার্সনটা যেটা এখন অলরেডি আমাদের বায়ুসেনার কাছে আছে,
এবং যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, বিভিন্ন রকমের যেটা কন্ট্রোভার্সি হয়েছিল যখন মোদী সরকার যখন এটা নিচ্ছিল তখন, ঠিক আছে, সেখান থেকে কিন্তু সসম্মানে আজকে পাশ করেছে। এবং শুধু তাই নয়, এটা কিন্তু আমাদের একটা আমরা বলতে গেলে যে এক ধাপ ওপরে উঠে গেলাম, যে আমাদের যে বায়ুসেনার হাতে যে রাফায়েলটা আছে সেটা যেমন টেস্টেড হয়ে এবং সেটা যেমন ফুল মার্কস নিয়ে পাস করে গেছে, আমাদের কিন্তু রাফায়েল মেরিন বলেও আমরা সেটা প্রক্রিয়া করছি। এবং সেটা যে আমাদের যে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, আইএনএস বিক্রান্ত এবং বিক্রমাদিত্য, সেখানে কিন্তু এই রাফায়েল মেরিনটা সেখানে থাকবে। এবং তখন সেই মুহূর্তে সেটা যখন সেই ডিলটা কমপ্লিট হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু আপনি ধরে নিন যে শুধুমাত্র রাফায়েল বায়ুসেনা দিক থেকে নয়, নৌসেনাও কিন্তু সেই রাফায়েল মেরিনটা ইউজ করবে। সুতরাং ভারতবর্ষ এই মুহূর্তে যতটা স্ট্রং পজিশনে আছে, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বায়ুসেনা যতটা স্ট্রং পজিশনে আছে, যতটা টেকনোলজিক্যালি অ্যাডভান্স সিচুয়েশনে আছে, তার থেকে কিন্তু আরও কয়েক গুণ আরও বেশি অ্যাডভান্স সিচুয়েশনে পৌঁছে যাবে। সুতরাং আপনি যেটা বারবার বলছিলেন যে পাকিস্তানের তরফ থেকে কোনো রিটেলিয়েট হবে কিনা, হ্যাঁ, মানে আমি সেটাকে একদম ডিনাই করছি না। কারণ একটা মাত্র কারণ হলো এই আসিফ মুনির, জেনারেল আসিফ মুনিরকে ওদের পাকিস্তানেরই জেনারেল ফওয়াজা এবং জেনারেল গফুর খান, আই বিলিভ, তারা কিন্তু ওই পুলওয়ামা অ্যাটাকের সময় ওনারা কিন্তু অন রেকর্ড বলেছিলেন যে হি ইজ নট মেন্টালি ফিট টু সার্ভ এ হাই প্রোফাইল অফিসার ক্যাডার ইন পাকিস্তান আর্মি। মানে ওনার কিন্তু মাথার দোষ আছে, এরকম করে একটা ইঙ্গিত করেছিলেন অন রেকর্ড। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই যে এখন যেটা পেহেলগাঁও যেটা হলো, সেটাও কিন্তু এই আসিফ মুনিরের মস্তিষ্ক কুষিত, এবং হয়তো তার দম্ভের জন্য, হয়তো তার দম্ভটাকে বজায় রাখার জন্য সে হয়তো আবার কিছু করে উঠতে পারে বা করার চেষ্টা করতে পারে। কিন্তু সেক্ষেত্রে যখনই সামান্যতম যদি কোনো রকম পদক্ষেপ পাকিস্তানের তরফ থেকে বা আসিফ মুনিরের তত্ত্বাবধানে কিছু ঘটে, তাহলে কিন্তু সেটা পাকিস্তানের জন্য কফিনের শেষ পেরেক হবে। এটা কিন্তু আমি আপনাদের সামনে বলতে চাইছি। সুতরাং এইরকম পাগল পান যদি হয় আর কি, সেই ক্ষেত্রে তাকে রেস্ট্রেন করা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে যায়। এবং একটা উন্মত্ততা, একটা উন্মাদগিরি এগুলো হয়েছে। এবং একটা লক্ষ্য ছিল প্রথম দিন থেকে, এই কথাটা বলেছিলাম যে 22 তারিখে যেভাবে বেছে বেছে ধর্ম শনাক্ত করে পুরুষদের মারা হয়েছে, সেটা কিন্তু একটা ইঙ্গিতবহ ছিল। এটা একটা ভয়ঙ্কর একটা রিয়াকশনারি একটা পদক্ষেপ। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা যেটা করেছে, তাকে একেবারে সমূলে, যেটা আশুতোষ বলল, সমূলে এটাকে বিনাশ করতে গেলে এটা চারিদিক থেকে কিন্তু আক্রমণকে সন্নিহিত করতে হবে এবং এটা পিন পয়েন্টেড করতে হবে। মালদায় দেখলাম ভারতীয় যুব মোর্চা, মহিলারা বাসাবাড়ি নিয়েছে, তারা হচ্ছে সিঁদুর রাঙিয়ে দিচ্ছে সকলকে। আমরা জানি বিজয়ের দিন এই ধরনের সিঁদুর খেলা হয়, কিন্তু এটা ছিল না। এটাও এক ধরনের হচ্ছে সেই যে প্রাইডটাকে আঘাত করেছিল, যে অসম্মানটা হয়েছিল, সেই অসম্মানের একটা পাল্টা। যেরকম কংগ্রেসের পক্ষ থেকে সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপনের একটা যেমনি কর্মসূচি ছিল, তোমার এই কর্মসূচি, আমি এই কর্মসূচি এগুলো তো আছে একটা দিন, কিন্তু এই সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি এই ঘটনা ঘটার অনেক আগে থেকে এই পূর্ব প্রান্তে একটি জায়গায় ধারাবাহিকভাবে হিন্দু শক্তির উপর এবং জনতার উপর সেখানে ধারাবাহিকভাবে আক্রমণ হচ্ছে, সম্পত্তির নাশ হচ্ছে। খুব উৎসাহ ভরে তারা অপেক্ষায় ছিলেন যে তাদের বড় ভাই পাকিস্তান বুঝি একটা কিছু বড় যোগ হবে। কিন্তু আজকে কোথাও কিছু দেখতে পাচ্ছ নাকি স্নেহন? মানে সেই থেকে কি মনে হচ্ছে যে বাংলাদেশের এই যে বিভিন্ন ভেবে অতি উৎসাহ, এই পাকিস্তান প্রেম কোথাও কি একটা ধাক্কা খাবে তাদের? না, দেখুন, এইটাকে আপনাকে বুঝতে গেলে ওই নীলাঞ্জন বাবু যেটা বলছিলেন যে আসিফ মুনিরের রোগের কথা, মানসিক রোগের কথা, কিন্তু এই রোগটা না আসিফ মুনিরের না, এই রোগটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদের, মৌলবাদের, যেটা পাকিস্তান দীর্ঘদিন ধরে এটাকে মানে লালন পালন করেছে। এই রোগের কারণে কখনো সেটা ইয়াহিয়া খান তৈরি হয়েছে, কখনো পারভেজ মুশারফ তৈরি হয়েছে, এখন এই আসিফ মুনির তৈরি হয়েছে। এবং এই আসিফ মুনির চলে গেলে আবার কেউ না কেউ ঠিক এই জায়গাটা নেবে। অ্যাকচুয়ালি একটা দেশ যার মধ্যে গৃহযুদ্ধ চলছে, যে দেশটার অর্থনীতি একদম তলানিতে এসে ঠেকেছে, সেই দেশটা টিকে আছে কিসের জোরে? না, একটা অ্যান্টি ইন্ডিয়া ফিলিংসের ওপরই টিকে আছে। তার এস্টাবলিশমেন্টকে, তার গভর্নমেন্টকে, তার এই যে বিভিন্ন শক্তিগুলোকে টিকে থাকতে গেলে ভারত বিরোধিতার এই জিগিরটাকে জিগিয়ে রাখতে হবে।
এবং এইটাকে মানে এখন আবার নতুন করে কপি করেছে হচ্ছে আপনি যেটা বলছেন আমাদের এই পাশের আরেক দেশ হচ্ছে বাংলাদেশ, এবং তারা এই যে আপনি বলছেন বড় ভাইয়ের আজকের যে পরিণতি সেইটা দেখেও যদি শিক্ষা না নেয়, এবং তার যে প্রধান অ্যাডভাইজার আছে সরকারের, তার আবার যেসব অ্যাডভাইজার আছে তারা যেসব বুদ্ধি দিচ্ছেন যে মানে পাকিস্তানকে অ্যাটাক করলে আমরা নর্থ ইস্ট নিয়ে নেব, আমরা এই করব সেই করব, তো এ তো অনেকটা সেই মনে হচ্ছে গিয়ে সেই মানে যে ডালে বসে আছি সেই ডালকেই মানে সেই ডালেই কুড়ুল মারার মতো কাজকর্ম তারা করছে। তো এখন তারা কি করবে তাদের ওপর, কিন্তু ওই তাদেরও এখন ওই বেঁচে থাকার হচ্ছে গিয়ে ফিলিংসটা হচ্ছে একটা অ্যান্টি ইন্ডিয়া ফিলিংস, এবং হিন্দুদের ওপর যেখানে তারা মাইনরিটি তার ওপর অ্যাটাক করো, সেই জিগিরে মানে একটা মৌলবাদী জিগিরে একটা অ্যান্টি ইন্ডিয়া একটা অ্যান্টি হিন্দু জিগির তুলে এই যে সরকারটা যেটা আনডেমোক্রেটিক্যালি তৈরি হয়েছে ওই দেশে, সেই সরকারটাকে টিকিয়ে রাখার মানে যতদিন টেকানো যায়, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী তো 3 মাসের মধ্যে ইলেকশন করানোর কথা, আজকে তো প্রায় 1 বছর হতে চললো, এখনো বলছি ইলেকশন হবে হবে হবে, এই বছরের শেষে হবে, নেক্সট বছর হবে। যারা বলেছিল যে আমরা এই সরকারে যারা এই সরকারে পার্টিসিপেট করবো তারা ইলেকশনে লড়বো না, তারা তো দেখছি এখন সরকার থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দল করেছে। ওকে, আমি আশুতোষ একটা কথা আমরা জানি, দক্ষিণ এশিয়ায় ভারত হবে ভারতই 1 নম্বর শক্তি। দত্তহীন কণ্ঠে পঞ্চশীল নীতির সময় জওয়াহরলাল নেহেরু তিনি এটা বলেছিলেন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই যে চীনের এখন একটা কোথাও একটা সুর বদল, যে একটা নিয়ন্ত্রণ 2 শক্তির থাকা দরকার, এবং চীন টেকনোলজিক্যালি সো অ্যাডভান্স, যেটা ভারতবর্ষকে একটা পীড়িত করতো বিভিন্ন সময়, যে একটা পীড়া মধ্যে মানে থাকতো কোথাও। আজকে এই জায়গা থেকে কি কোনো একটা বার্তা, এবং তার সাথে এই বার্তাটা কি মানে একদিকে চীন, অন্যদিকে এই চীন যেমন পাকিস্তান এবং বাংলাদেশ উভয় ক্ষেত্রেই কিন্তু একটা মদতদানকারী একটা শক্তি হিসাবে রয়েছে, কি বলবে? না দেখো, চায়নাকে নিয়ে কিছু মিসকনসেপশনও তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে দেখো, চায়না হয়েছে কি করে, এক্সপোর্ট করে। তারা বিভিন্ন পেন্সিল ব্যাটারি থেকে শুরু করে মাথার উইক পর্যন্ত ঘরে ঘরে তৈরি হয়। তো সবাই ভাবছে যে বিরাট সমস্ত টেকনোলজি আছে, কিন্তু দেখো ভারত কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের যদি মিসাইল ব্যাকআপ দেখো, আইসিবিএম, আমরাও কিন্তু আইসিবিএম যে একটা কান্ট্রিজ আছে আইসিবিএম ওয়ারফেয়ারে, আমাদের আইসিবিএমও রয়েছে। তো ভারতবর্ষের কোনো অ্যাঙ্গেল থেকে ঘাবড়ানোর কিছু নেই। তার কারণে এই আইসিবিএম মনমোহন সিংয়ের সরকার, কংগ্রেসের সরকার, তখন ডিআরডিও থেকে এগুলোকে স্যাংশন করে তৈরি করা হয়। এবং যে আমরা ডিআরডিওর কথাটা বলতে গিয়ে অবশ্যই একটু ডিআরডিওর একটু প্রশংসা করতেই হয়, আমাদের না হলে একটা অপূর্ণতা থাকে। আমি দুটো লাইন বলবো, শুধু দুটো লাইন বলবো। এখন দেখো, এখানে ডিফেন্স এক্সপার্ট রয়েছেন, উনি আরো বেটার বলতে পারবেন। এখনকার যে কামিকাজির কথাটা বললেন, এটা অ্যাকচুয়ালি একটা জাপানিজ টার্ম এবং জাপানিজ ওয়ারফেয়ারের একটা পার্ট। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার হয়েছিল। লেজার গাইডেড স্টেলথ মিসাইল ভারতবর্ষের কাছে আছে। ব্রাহ্মস পাকিস্তানের দাঁতগুলো পর্যন্ত খুলে যাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ওয়েপেনারি নিয়ে ভারতবর্ষকে কেউ যাতে হালকায় না নেয়। তার কারণ আমাদের আর্মি এবং আমাদের কাছে যা ফোর্স আছে এবং যে ট্রেন্ড মেকানিজম আছে, আমরা খুব গর্বের সাথে বলতে পারি, আমরা খুব গর্ববোধ করি আমাদের ভারতীয় সেনার ওপরে। এবং আমি তোমাকে দুটো কথা আর একটু অ্যাড করতে হবে। এই যে 9টা টার্গেট গোড়ানো হয়েছে, একদম গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে, এর ভেতরে কিন্তু অনেকগুলো 21টা ছিল এই 9টা জায়গা, যেটা 9টা স্ট্র্যাটেজিক ক্যাম্প বলা হচ্ছে, এটাকে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে আমাদের ভারতীয় সেনা। তোমাকে বুঝতে হবে, এই আজমল কাসাব আর ডেভিড হেডলি কিন্তু এখানে ট্রেন হয়েছিল, এদেরকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। এবং আমি তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, যে দেশ এত কথা এত আলোচনা আমরা কেন করছি, যে দেশ তাদের নিজের আর্মির মৃতদেহ নিতে অস্বীকার করে, সৎকার করে না, তাদের এত কথা বলাই উচিত না। এবং যে প্রত্যেকটা ঘটনার মিথ্যা বয়ান দেয়, একদম লাস্কারি তৈবা এবং তোমার জয়সি মোহাম্মদ, এগুলো হচ্ছে ওখানে তৈরি করা। এবং যে হেডকোয়ার্টার্স গোড়ানো হয়েছে, তারা এখন দিন গুলছে যে বাকিগুলো থাকবে কিনা। আমাদের সঙ্গে একজন যোগ দিয়েছেন নদিয়া থেকে, বলুন। অখিল সরকার, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি একটু সেনগুপ্ত বাবু আপনার কাছেই আসছি। এই যে ঘটনা, আগামীকাল ইরানের একজন আসছেন আর কি, 2 দেশকে সংযত হতে বলছেন, এবং রাষ্ট্রপুঞ্জ বলছে সংযত হওয়া। গুতারেসের একটু তো টান আছে, কিছুদিন আগে আবার রোহিঙ্গা ক্যাম্পেও গিয়েছিলেন পাঞ্জাবি পরে। তো এদের একটা কোথাও একটা জায়গায় ভারতকে শুধু সংযত হওয়ার কথাটাই
সবসময় বলা হয়, এই জায়গাগুলো থেকে কোথাও আমরা শুনেছিলাম কিছুদিন আগে, আজকের অপারেশন সিঁদুরের আগে জয়শঙ্কর বলেছিলেন যে আমরা কিন্তু কিছু করলে সেটাতে কে সঙ্গ দিচ্ছে এটা দেখব, বড় জ্ঞান শুনতে চাই না আর। বড় জ্ঞান প্রচুর, এই জ্ঞান দাবাদের মধ্যে যেমন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গুতারেস আছেন, বহু আকাশে আছেন এবং জ্ঞান দিচ্ছে প্রচুর। কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, একটা জিনিস আমাদের বুঝে নিতে হবে, ভারতবর্ষকে রাষ্ট্রসংঘ জ্ঞান দিতে আসার আগে তার চিন্তা করা উচিত ছিল যে কাশ্মীর সমস্যাটা কতদিন ধরে তারা বাঁচিয়ে রেখেছে, এইটা প্রথম তাদের বুঝে নিতে হবে। সুতরাং কাশ্মীরে যেহেতু হাত পড়েছে, সেখানকার গণতান্ত্রিক অবস্থা ফিরে এসছে, সেখানকার উন্নয়ন হয়েছে। অপরদিকে পাক অকুপায়েড কাশ্মীরের কি অবস্থা আছে, অর্থনৈতিক অবস্থা আছে, সেখানে ব্রিটেন বলছে এয়ারপোর্ট করব, কিন্তু সেখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা কি আছে, সেখানে রাষ্ট্রসংঘের কিছু বলার নেই। রাষ্ট্রসংঘ বাংলাদেশকে ভাগ করে দিয়ে সেখানে প্যাসেজ করে দিচ্ছে রোহিঙ্গাদের জন্য। অর্থাৎ রাষ্ট্রসংঘ কিন্তু ক্রমাগত তার একটা এজেন্ডা, ইউরোপীয় এজেন্ডাকে পরিষ্কারভাবে করছে, পালন করছে। আর ইরান যেটা আসছে, ইরান আসার পেছনে আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, ইরান আসার পেছনে তার একটাই মাত্র উদ্দেশ্য, ভারতের সঙ্গে কোনো মতে যদি সম্পর্ক স্থাপন করে, এই মুহূর্তে যেটা হলো, পাকিস্তানকে পুনরায় আমেরিকা ব্যবহার করবে। এই ছোট্ট 35 মিনিটের একটা যুদ্ধ অনেক কিছু প্রমাণ করে দিল যে চীনের ডিফেন্স সিস্টেম বিশ্বাসযোগ্য নয়। চীনের বাজার, আমি এইভাবে বিশ্লেষণ করছি, পাকিস্তানের বাজার আজকে 6,500 পয়েন্ট নেমেছে। চীনের বাজারের অবস্থা, বিশেষ করে ডিফেন্সের বাজারের অবস্থা আবার চুনকালি পড়লো। সুতরাং এখানে একটা প্রশ্ন বারবার করে আসছে যে চীন যে রাস্তাতে হাঁটছে, আমি আপনাকে আগেও বলছি যে পাকিস্তান কোনো রাষ্ট্র নয়, পাকিস্তান একটি থট, এবং সেই চিন্তাটা কি না অপরকে ডিস্টার্ব করব, অন্যের হয়ে ভাড়া খাটবো, সেই কারণে সেই জায়গাটাকে এটা এই ইউরোপীয় দেশগুলিকে ব্যবহার করছে। ওকে, তোমার নিশ্চয়ই মনে থাকবে, ইন্ডিয়া এখনো নন পার্মানেন্ট মেম্বার অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। কেন? চায়নার জন্য। চায়না ইজ দি অনলি কান্ট্রি যারা অপোজ করেছিল, এবং যেহেতু 5 জন ওখানে টপ 5 যারা পার্মানেন্ট মেম্বার্স, তাদের ভিটো থাকে। এই যে কারুকার্যগুলো করছে, এটা কিন্তু সবাই খেয়াল রাখছে, এবং যারা যারা পৃথিবীতে শক্তিরা রয়েছে তারাও কিন্তু এই যে জিনিসটা, এটা কিন্তু ওয়াচ রাখছে ডেফিনেটলি। একদম। এবং ভারত তো এইটা বার্তা দিয়েছে, জঙ্গি একদম। ঘাঁটি ধ্বংস নয়, আন্তর্জাতিক রাজনীতির কাছেও তো একটা স্পষ্ট বার্তা যে একেবারেই তাই। সন্ত্রাসবাদকে যে দেশ সমর্থন দেবে, ভারত তার বিরুদ্ধে একটা চরম পথ নিতে নেবে আগামী দিনে। এটাই তো বার্তা। টেররিজমের জন্য জিরো টলারেন্স, একদম। হ্যাঁ, কিছু বলছিলেন? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে উনি বললেন যে ভারতবর্ষের যে নীতিটা, যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে নিশ্চিন্ত করে, এই যে জায়গাটাতে এই গোটা বিশ্বের কাছে এই বার্তাটা পৌঁছানো, এবং সেখানে আমাদের ভারতবর্ষের যেরকম সুনির্দিষ্ট আমরা লক্ষ্যবস্তু স্থির করে ধ্বংস করি, এবং সেটা আমাদের কোনো ব্যবসায়িক পণ্য নয়, ঠিক একইভাবে পশ্চিমী দুনিয়াকেও আজকে ভাবতে হবে যে সন্ত্রাসবাদকে পণ্য করে তারা যেভাবে এশিয়া আফ্রিকা থেকে বিভিন্নভাবে শোষণ যন্ত্র চালাচ্ছে, সেই ক্ষেত্রেও তাদের সচেতন হতে হবে। অর্থাৎ আমি আবারও বলছি, এই যে আমাদের জোট নিরপেক্ষ যে চিন্তাটা, আমি এই জায়গাটাকে বলবো যে জওহরলাল নেহরুর আমলেও হয়তো অনেক কিছু ভুল হয়েছে, আবার এখনো হয়তো সবকিছু সঠিক নয়, কিন্তু একটা জিনিস, আমাদের রাষ্ট্র ব্যবস্থা কোনো সময়ই কোনো দ্বিতীয় পথে যায়নি, যেটা দেশ ঠিক করেছে সেটাকে কন্টিনিউ করেছে, ভুল হয়েছে শুধরে নিয়েছে, এটাই ভারতবর্ষের বৈশিষ্ট্য। এবং আজকের দিনটা ভারতবর্ষের ইতিহাসে অন্ততপক্ষে আগামী 100 বছর পর্যন্ত লেখা থাকবে, এইটুকু নিশ্চিন্ত হয়ে বলবো। ডেফিনেটলি আমি এটাই বিশ্বাস করি যে সামরিক ইতিহাসে, বিশ্বের সামরিক ইতিহাসে আজকের এই 23 মিনিটের যে জোরালো এপিসোড, সেই এপিসোড এত নিখুঁত হতে পারে। এই এপিসোডের যারা এই চিত্রনাট্যটাকে তৈরি হয়েছিল, ধাপে 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 গিয়ে এই চরম 23 মিনিটে যে ভূকম্পন হয়েছে, গোটা পাকিস্তান এখন হচ্ছে থরথর করে কম্পমান, এবং তার রিটালিয়েশনসের জন্য কি করবে না করবে, এগোবে না পিছবে, এরকম আসতে অনেকেই যারা হচ্ছে বড় কর্তা যারা রয়েছে, কেন ভাই দাদাকে ফোন করেছিল, ভাই বলতে শাহবাজ শরীফ, নওয়াজ শরীফকে, নওয়াজ শরীফ নিশ্চয়ই অভিজ্ঞ রাজনীতিবিদ, পাঞ্জাবি রাজনীতিবিদ,
পাঞ্জাবিয়াত থেকে তা নিশ্চয়ই তিনি সাবধান করে দিয়েছেন, এ ভুলটি করো না ভাই, এ ভুল করলে তোমার পাকিস্তান তো যাবে, আমরাও যাবো। আমরা মানে গোটা পাকিস্তানকে যেভাবে আর কি পাঞ্জাবিরা শুধু শাসন করতে গিয়ে এসে, আমি একেবারে একটু করে দিই, তবে হয়তো আর্টিলারি কিছু ফায়ারিং চলতে থাকবে যতটুকু গোলা বারুদ থাকে। দুর্জনেরা অনেকে বলেন মানে পাকিস্তানের কাছে দুর্জন, কিন্তু বাস্তবিক পরিস্থিতি বলে নাকি 4 দিনের বেশি নাকি গোলা বারুদ ওরা মজুদ রাখে না। এটা কি সত্য? মানে আপনারা যখন ডিফেন্সে ছিলেন 4 দিনও নয়, বেসিক্যালি ওরা আড়াই দিনে ওদের কাছে যা সঞ্চয় আছে, Okay. আড়াই দিনের মতো সঞ্চয় আছে, যেটা দিয়ে ওরা টানা যুদ্ধ চালিয়ে যেতে পারবে। কিন্তু আমি ওটা বলার আগে, সময় শেষ হয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটা জিনিস বলে যেতে চাই, বিইং এ আর্ম ফোর্সেস পার্সোনাল, এর আগে যখন বালাকোট হয়েছিল তখন অনেকেই, আমি নাম নেব না, অনেকেই তখন আমাদের কাছে প্রমাণ চাইছিল। থ্যাংক গড যে এবার তারা প্রমাণ চাইছে না। কেউ সংসদে দাঁড়িয়ে, কেউ বিধানসভায় দাঁড়িয়ে, কেউ লোকসভা উচ্চসভায় দাঁড়িয়ে তারা আমাদের কাছে প্রমাণ চাইছিল যে আমরা কিছু করতে পেরেছি কিনা। থ্যাংক গড তারা ওখান থেকে নেমে এসেছে, এখন এসে সেই জায়গাটা এসে দাঁড়িয়েছে যে হ্যাঁ করেছে, এবং তারা এসে পাশে দাঁড়িয়েছে। যখন 1971 যে হয়েছিল তখন কিন্তু তার মানে আপনি কি বলতে চাইছেন এবারে অপারেশনে এইগুলোকে মাথায় রাখা হয়েছিল যাতে প্রমাণের আর ওরা প্রমাণ পাকিস্তানি দিয়ে দেয়? যুদ্ধটা, আবার বলছি, যুদ্ধটা কিন্তু ওই 0.5টাও খুব ইম্পর্টেন্ট। এই যে যারা প্রমাণ চাইছিল এবং যারা এই যে আজকে সময় শেষ, আজকে সময় শেষ। আমরা যে কোনো প্রত্যাঘাতের সেরকম সম্ভাবনা কতটা কি রয়েছে, তবে সামরিক বাহিনী প্রস্তুত এবং বিমান বাহিনীও। একদিকে হচ্ছে ফ্রন্ট লাইনে রয়েছে জাগুয়ার, রয়েছে সুখোই, এবং তার সাথে যে একেবারে 3 টায়ার শিল্ড তৈরি করা হয়েছে, এবং সাথে সাথে রয়েছে তেজাস। হয়তো দেখা যেতে পারে এই জায়গাতে কোনো প্রত্যাঘাতে হয়তো তেজাস, যা ভারতের নির্মাণ, আগামী দিনে যা হয়তো হতে চলেছে আর আগামী বিস্ময় হতে চলেছে, সেও প্রস্তুত রয়েছে। দীর্ঘদিন আগের থেকে প্রস্তুত হচ্ছে নৌবাহিনী। সমস্ত নিয়ে যে অপারেশন সিঁদুর, সেটা নিশ্চয়ই আগামী সময় যে এটা 0.20 হবে কিনা এটা নিয়ে বিভিন্ন জায়গায় চর্চা চলছে, তবে এই নিয়ে মন্ত্রক কোনো কিছু কমেন্ট করেনি। পুরোটা নির্ভর করছে পাকিস্তানের প্রত্যুত্তর, যে পাকিস্তান এখন রীতিমতো হচ্ছে থরহরি কম্প অবস্থায় রয়েছে। নানা ভিডিও আসছে এবং যা রয়েছে এই সময় প্রত্যেকের একটা সতর্কতার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ চারজনকে, ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি জনমতের বিশেষ যে এপিসোড অপারেশন সিঁদুর। ধন্যবাদ, নমস্কার।